সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম, বেচাকেনা এখনো কম, চড়া দামের অভিযোগ। ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের 4 জন সহ 5 জনের মৃত্যু। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে। এরপর পরবর্তী বিচারের জন্য মামলাটি শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। গত 20 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য টেকসই জ্বালানি খাত সম্প্রসারণ জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এজন্য সরকার সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে। সকালে জাতীয় সংসদ ভবনের অনগ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টেকসই জ্বালানি পথে অগ্রসর হচ্ছে দেশ, কারণ অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য জ্বালানি। অর্থনীতিকে সমৃদ্ধ করতে সৌরশক্তি গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বড় কোনো বিপর্যয় সংখ্যা নেই বলেও জানিয়েছেন তিনি। রবিবার ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, সকাল থেকে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা স্লিপ করেছিল, পরে রিলিফ ট্রেন পাঠিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত 25% যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, ফলে আরও প্রায় 4000 যাত্রী ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু 2টা ট্রেন সম্ভবত দিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। সড়ক পথে ঈদযাত্রার খবরাখবর জানবো। সহকর্মী এম.এ. হালিম সাভার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। হালিম, মহাসড়কে যানজট দেখতে পাচ্ছেন কিনা, এবং ঈদ উপলক্ষে যে ঈদ যাত্রা যে নির্বিঘ্ন করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে সেটি কেমন দেখতে পাচ্ছেন? জি, আমি কিন্তু এখন পর্যন্ত ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে তেমন যানজট দেখতে পাইনি। আপনি জানেন দুলা, এটি কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এবং আজকে যেমনটি আমরা জানতে পেরেছি যে শিল্প পুলিশের মাধ্যমে এখানে মূলত আজকে 7% মতো এই পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে, এবং আগামীকালকে 50% এবং পরশুদিন কিন্তু 100% পোশাক কারখানা ছুটি দেওয়া হবে। এবং তখনই আমরা দেখতে পাই প্রত্যেক বছর যে এই গার্মেন্টস যে শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছে তারা যখনই এই ছুটি
শেষ হওয়ার পরই বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে, তখনই কিন্তু এই মহাসড়কগুলোতে যানজট তৈরি হয়। এই মুহূর্তে আপনি যেটি দেখতে পাচ্ছেন, যেটি আমি রয়েছি, এটি সাভারের নবীনগর মহাসড়ক, এবং মহাসড়কে কিন্তু স্বাভাবিক যে চাপ যানবাহনের সেই চাপগুলো আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়া যারা আপনি জানেন যে সরকারি যারা চাকরিজীবী তাদের কিন্তু আজকে শেষ কর্মস্থল, এবং অনেকে যেটি রাতের দিকে বাড়িতে যাবে। এবং হাইওয়ে পুলিশ যেমনটি এই বিষয়ে বলেছেন যে আজকে দূরপাল্লার যে পরিবহনগুলো সেগুলো মূলত রাতেই রওনা হবে, তখন কিন্তু এই মহাসড়কে যানজটের যে পাল্টাতে পারে। এবং সেই সাথে মহাসড়ক এখন দেখতে পাচ্ছেন যে পশুবাহী যে ট্রাকগুলো সেগুলো কিন্তু রাজধানীমুখে প্রবেশ করতে শুরু করেছে। এবং এখন থেকেই কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু পশুবাহী যে হাটগুলো রয়েছে এবং পশুর হাটগুলো সেগুলো কিন্তু জমজমাট হবে, এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পশুবাহী ট্রাকগুলো আসবে। এবং সেই সাথে কিন্তু আজকে রাত থেকে মূলত ঈদের যে নারীর টানে বাড়ি ফেরা যেটা আমরা বলি সেখানে যাওয়া শুরু করবে। এবং সব মিলিয়ে যদি আপনাকে বলি যে এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া যে আগামীকালকে যে পোশাক কারখানাগুলো অর্ধেক ছুটি হবে, তখন কিন্তু মূল যে চাপটি সেটি শুরু হবে, এবং পরশুদিন কিন্তু এই চাপটি অব্যাহত থাকবে। সব মিলিয়ে এখন পর্যন্ত মহাসড়কে কিন্তু স্বাভাবিক যে চলাচল যানবাহনের সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দোলা। হালিম, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের খবর জানবো, সহকর্মী জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাহাঙ্গীর, আমরা সাভারের নবীনগরের চিত্র দেখতে পাচ্ছিলাম, আপনি যে মহাসড়কে রয়েছেন সেখানকার এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এবং বাসের টিকিট পাওয়া নিয়ে বা ভাড়া নিয়ে কি যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? জি দুলা, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে ঢাকার গেটে চন্দ্রাত্রী মোড়ে রয়েছে, সেখানে কিন্তু পরিবহনের চাপ রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ সারিতে যানবাহন চলছে, তবে মাঝে মধ্যে ফাঁকাও হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য বছরের চেয়ে এখন পর্যন্ত যানবাহনের তেমনটা যানজট নেই। এবং আগামীকাল এবং তারপরে অর্থাৎ 25 এবং 26 তারিখ থেকে এই অঞ্চলের যে 4 সহস্রাধিক পোশাক কারখানা রয়েছে সেগুলো ছুটি হয়ে যাবে। ছুটি হওয়ার পরপরই আসলে দীর্ঘ যানবাহনের চাপ পড়বে বলে জানিয়েছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ভাড়া নিয়ে এখনও যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেনি, কেননা এখন পর্যন্ত যাত্রীদের তেমন কোনো চাপ দেখা যাচ্ছে না। এবং আগে ভাগে কিছু লোক যাচ্ছে, তবে অনেকটা দীর্ঘ সারিতে যানবাহন চললেও যানজট নেই। এবং কিছুক্ষণ আগে আমাদের চন্দ্রাতে এসেছিলেন সড়ক পরিবহন ও শিল্পমন্ত্রী। নাগরিকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক এক আলোচনা সভায় সেখানে মন্ত্রী বলেছেন যে যাত্রীদের এবং পরিবহন সংশ্লিষ্টরা যদি নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ শৃঙ্খলা রেখে যানবাহন চলাচল করে, তাহলে এবছর ঈদে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করবে। এবং মন্ত্রী পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন যে শ্রমিকরা এবং বাস পরিবহন চালক নিয়ন্ত্রণে যানবাহন পরিচালনা করে, তাহলে মহাসড়কে এবছর ঈদ স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবে। এবং হাইওয়ে পুলিশ সুপার জানিয়েছেন যাতে তারা যদি যানজট মুক্ত অবস্থায় গড়মুখী মানুষকে বাড়িতে পৌঁছে দিতে পারে, তবেই তাদের ঈদ আনন্দ উপভোগ করতে পারেন বলে জানিয়ে। মহাসড়কের পরিস্থিতি জানছিলাম সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে, তিনি যুক্ত ছিলেন গাজীপুর থেকে। এবারে যাচ্ছি পশুর হাটের খবরে। রাজধানীর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসছে, বাড়ছে ক্রেতা সমাগম। তবে বেচাকেনা এখনও কম, দাম বেশ চড়া বলে মনে করছেন ক্রেতারা। হাটের নিরাপত্তায় কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোরবানির পশুর হাটের সেই চিরচেনা দৃশ্য এখন ঢাকায়। দেশের উত্তর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গরু, ছাগল, মহিষ ও ভেড়া আসছে নগরীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে। এটি গাবতলী হাট। রবিবার সকাল থেকে ক্রেতা বিক্রেতারা এখানে জড়ো হতে থাকেন। কেউ এসেছেন বাজার ঘুরে দাম যাচাই করতে, কেউ আবার আগে ভাগে কিনে নিতে চান পছন্দের পশুটি। গরু আনছিলাম 17টা, গরু 2টা বেচছি, এখনো 15টা আছে। তাই বাজার মোটামুটি ভালো, খারাপ নাই, যাক বিক্রি হবে গরুগুলা। আজকে প্রথমবার মতো হাটে এসেছি ফ্যামিলির সাথে গরু কিনতে। যদি আজকে পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আজকেই বাসায় গরু নিয়ে যাব। চাপাই থেকে গরু আনছি 42টা, গরু বেচা বিক্রি হয়নি, হবে কাল থেকে।
সর্বত্র ব্যবসায়ী ও খামারিদের হাকডাক আর দরদামের উত্তাপ। ব্যবসার স্বপ্ন নিয়ে বসে আছেন খামারি ও ব্যবসায়ীরা। ক্রেতারা খোঁজেন সাধ্যের মধ্যে পছন্দের পশু। প্রতিটি গরু ঘিরেই চলে হিসাব নিকাশ। এবার সর্বনিম্ন দামের গরু আছে আমার কাছে 1,10,000 টাকার, আর উপর হাই আছে 3.5 লক্ষ টাকার। আর এবার গরুর দাম একটু বেশি, খাদ্যর দাম অনেক বেশি। আর যে খাদ্য খাওয়ার দাম সেই হিসাবে কাস্টমার বর্তমান যে দাম করছে এই দামে আমারে পোষাচ্ছে না, তাই আমরা দিই নেই। প্রচণ্ড গরম, মাথাও গরম হয়ে যাচ্ছে দাম শুনে, তো ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আশা করি পাবো, আজকে কালকের ভিতরে কিনে ফেলবো আর কি গরু। হাটে সবচেয়ে বেশি ভিড় মাঝারি আকারের গরুর সামনে। এসব পশুর ক্রেতা মধ্যবিত্তরা। কেউ কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন। এবারকার গরু আসলে অনেক কম, তো গেছেবারে গরু ছিল অনেক, দামও সীমিত ছিল, কিন্তু এবারকার আসলে গরুর দাম অনেক বেশি। 1 ঘন্টা যাবৎ ঘুরতেছি কিন্তু গরু মিলাতে পারতেছি না। গতবারের চাইতে এবারে আমরা আশা করছি কিছুটা দাম পাবো আর কি। গতবারেতে এখনো তো না হয় নাই, জাস্ট জিজ্ঞাসা করতেছি সবাইকে, দেখি কি হয়, দামে যদি হয় তাহলে নিব। রবিবার গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র্যাবের মহাপরিচালক। তিনি জানান, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 24 ঘন্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। রাজধানীর পশুর হাটে সোমবার থেকে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদুল আজহার সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে ভারতীয় গরু। গভীর রাতে সীমান্ত দিয়ে গরু আনার পর তা ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোরবানির পশুর দাম নিয়ে উদ্বিগ্ন স্থানীয় খামারিরা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হচ্ছে গরু, যা স্থানীয় বিভিন্ন হাটে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিশেষ করে জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গি সড়কে ট্রাকে করে এসব গরু পরিবহন করতে দেখা গেছে। জানা গেছে, প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে আনা হয় এসব পশু। পরদিন বিকেল 4টার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে অবৈধ আনা এসব গরুর পরিবহন কার্যক্রম। আমরা নাহারিতে কিনে আসলাম, আমরা জয়পুর হাটে নিয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গরু এর মধ্যে লাহিড়ীহাট সহ স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে পশুর দামে। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে গরুর দাম। আমরা দেখতেছি যে বিভিন্নভাবে বর্ডারে রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে, যেতে এই জন্য আমাদের খামারিগুলার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারছি না। গরুর যে অবস্থা, ওই ভারতের গরু আসে, আমার বাংলাদেশের গরুর দাম কমে গেছে। যে গরুর দাম 1 লক্ষ টাকা, সেই গরু বলে 90,000। এই জন্য আমরা ব্যবসায়ীরা অনেক টাকা লস খেয়ে গেছি। গরু কিনা 90, খরচ 20,000, 1,10,000, গরু বলতেছে 1 লাখ ভাঙে। তাহলে কৃষক কিভাবে গরু পালবে? ইন্ডিয়ান গরু ঢুকাতে 2,05,000 গরু বেচলাম 1,90,000-তে। সীমান্তে ভারতীয় গরু আসার বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি ও জেলা প্রশাসনের কেউই। তবে প্রমাণ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসির একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার কাউসার, জাহাঙ্গীর মোল্লা, নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদ আক্তার, খুরশিদা বেগম এবং অসুস্থ থাকা আলমগীর হোসেন মোল্লা। নিহতরা সকলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় এই ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, পরে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন। বের হওয়ার পথে আদালতের দরজায় তাকে লক্ষ্য করে গুলি করে তার প্রতিপক্ষের লোকজন। গুলি লিয়াকতের চাচাতো ভাই মইনুদ্দিনের পায়ে লাগে। আহত মইনুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলাকারী জিয়াউল হক জিয়াকে একটি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালানো হয়। 2026 সালে এ পর্যন্ত প্রায় 2 কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, এর বেশিরভাগই এসেছে কোরবানির পশুর হাট থেকে। দুপুরে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তার সাথে কথা না বলে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, না জেনে কোনো কিছুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতার সমাগম, বেচাকেনা এখনো কম, চড়া দামের অভিযোগ। ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের 4 জন সহ 5 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।